আমরা মানে এই যে মিডিয়া কমিশনের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা চাই এমন একটা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি যেখানে মিডিয়া কোনো ধরনের কৌশল, কোনো ধরনের কোনো ভয় ভীতি, কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ চাপ বা কোনো সঙ্গে লিগাল কোনো রিপ্রেসিভ ল দ্বারা আক্রান্ত হওয়া ছাড়ার জন্য তারা এই মিডিয়াটা তার মতো করে দাঁড়াতে পারে। এই জায়গাটা হচ্ছে আমাদের সবার লক্ষ্য এবং এই লক্ষ্যটা আমরা এত জোরে আসছে এই জন্য কারণ গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। জনগণের কথা তারা বলে নাই, অনেক ক্ষেত্রে যেটা করেছে তাবেদারি করেছে এবং তাবেদারি এমনই নিচু পর্যায়ে তাবেদারি হয়েছে যে এখন কেউ কেউ অনেকে বলছেন যে এদের অনেকের হাতে রক্ত আছে। আপনারা জানেন 2013-14 সালের দিকে দুইজন সাংবাদিককে ওয়ার ক্রাইম ট্রায়ালে তাদের বিচার হয়েছিল। এখন আপনি বলেন ওদের ইয়ে কি যে ওনারা বুদ্ধিজীবী হত্যায় তাদের ইন্ধন ছিল বা তারা ওই বুদ্ধিজীবী হত্যায় তারা দে প্লেড এ ডাইরেক্ট রোল, সেই অনুযায়ী তাদের বিচার হয়েছিল। যদি আপনি ধরেন ওই সাংবাদিকদের যদি ওই বিচার হয় তাহলে যারা ধরেন গত 15 বছরে যে সমস্ত সাংবাদিক যাদের এই এই কাজগুলো ন্যাক্কারজনক কাজ করে, অনেক ক্ষেত্রে তো তারা ভায়োলেন্সকে লেজিটিমাইজ করেছেন, গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন, তাদের কেন বিচারটা হবে না? এবং এটা যখনই বলতে যান তখন দেখবেন যে অনেকে বলেন যে না না এই কথা বলা যাবে না, এই ধরনের কথা আনা যাবে না, এটা একটা ডেমোক্রেটিক আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যাচ্ছি। আপনি অনেক ধরনের আমরা অনেক ধরনের মানে ভণ্ডামি দেখতেছি আমি, ঠিক না? আমাদের ফেলুরগুলো আমাদের বলতে হবে। আমাদের অনেকগুলো ফেলুর, আমাদের স্ট্রাকচারাল ফেলুর, আমাদের ফিনান্সিয়াল মডেল একটা ক্রিপলড হয়ে গেছে, সেটার একটা ফেলুর, এবং আমাদের সত্যিকার অর্থে আমাদের যে গভর্নমেন্টের যে রেসপন্সিবল অ্যাক্ট বা মিডিয়ার যে রেসপন্সিবল অ্যাক্টের সেই জায়গাটা একটা ম্যাসিভ ফেলুর। সেই জায়গাটা আমরা সত্যিকার অর্থে নিজের আয়নার সামনে আমরা দাঁড়াচ্ছি না, না দাঁড়ায় আমরা অনেক জায়গায় এইটা হচ্ছে প্রবলেম ওইটা প্রবলেম সেইগুলো করছি। তা আমরা সেই জন্য যে মিডিয়া কমিশনকে করে বানানোর মূল উদ্দেশ্যটা কি, ওনারা সবার সাথে কথা শুনে যাতে একটা ভালো রিপোর্ট করেন যার ফলে পুরো ইন্ডাস্ট্রি তার পায়ে দাঁড়াতে পারে এবং সেই জন্য ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট যেন একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারে এবং তার যাই এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তাদের বেনিফিটসটা তাদের রাইটসটা যাতে প্রোটেকশন হয়, এটা তো মূল। এই জায়গাটা তো অনেকগুলো এই জায়গাগুলো মানে এইটা আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের গত 15 বছর ইথিক্যাল ফেইলিউরগুলো কোথায় হয়েছে সেটাও আমার দেখতে হবে। আমি কি খুবই ভয়ানকভাবে কি আমি গভর্নমেন্টের ন্যারেটিভটা দাঁড় করিয়ে দিয়ে এক বিশাল একটা গোষ্ঠীকে কি আদার আদার করেছি, তাকে কি আমি ডেমোনাইজ করেছি? আমি আমার জার্নালিজমটা আমি পিছনে ফিরে তাকাবো না আমি কি করেছি? আমি না হলে তাহলে আমি রিফর্মের জায়গাটা আসে কেন, প্রশ্নটা আসে কেন? না আমি ফেল করেছি, তো আমার ফেলটা খুবই ভয়ানক ছিল। আমরা অনেক অনেক জায়গায় রিপোর্টগুলো দেখেন, আপনি টান দেন, আমরা সিস্টেমেটিক্যালি এক্সট্রা জুডিশিয়ালের কিলিং এর রিপোর্টে ফেল করেছি, সিস্টেমেটিক্যালি, একটা দুইটা না, আমাদের প্রত্যেকটা মিডিয়া আমরা ফেল করেছি। গভর্নমেন্টের প্রেস রিলিজ দিয়েছি আমরা, কিন্তু নিজেরা নিজেরা গল্প করেছি যে আবার আর একটা দেখেন একই প্রেস রিলিজ সেই 2004 থেকে দিয়ে যাচ্ছে র্যাব। তো আমাদের সিস্টেমেটিক, তা আমি কি আমার জায়গাটা আমি কি মিররের সামনে দাঁড়াবো না যে আমার ফেলগুলো কোথায় হয়েছে? আমি ডিসঅ্যাপিয়ারেন্সের কয়টা রিপোর্ট, এই ডিসঅ্যাপিয়ারেন্সটা অনেক বেশি নিউজ পেপারগুলোর রিপোর্ট করা শুরুই করলো অনেক পরে, যে তার আগে তো আমরা এটা ফেল করেছি, আমরা রিপোর্টগুলো করি না। হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, আমাদের ফেক নিউজ নিয়ে আমরা অনেক পরে রিপোর্ট করা, প্রচুর সুন্দর রিপোর্ট হয়েছে ফেক চার্জেস নিয়ে। 50 লক্ষ লোককে আপনি বিএনপি বলে যে 50 থেকে 60 লক্ষ লোকের এগেনস্টে ফেক কেস দেওয়া হচ্ছে। পৃথিবীর কয়টা দেশে এই ঘটনাটা ঘটেছে? আপনি 50 থেকে 60 লক্ষ লোকের জন্য আপনি গভর্নমেন্টের জবটা আপনি বন্ধ করে দিলেন, তাকে আপনি আদার করলেন, তাকে আপনি পুরো বাংলাদেশের যদি অ্যাডাল্ট পপুলেশন ধরেন সে 5% উপরে অ্যাডাল্ট পপুলেশন, তাকে আপনি একদম তার সারা একটা জীবন সে কোর্টের মধ্যে যেতে যেতে হচ্ছে। আমরা কতটা ভালো রিপোর্ট করেছি। এই যে আমাদের ফেইলুরগুলো নিয়েই তো আমরা মানে এই যে কমিশনের আলাপগুলোটা কেন আসছে, যে আমরা কেন একটা ভালো কমিশন চাই যাতে
আমরা এই আগামীতে এই ফেলিউরগুলো যাতে না হয়, আমাদের জার্নালিজম যাতে এমন জায়গায় দাঁড়ায় যাতে আমরা কাউকেই ফেল করি, আমরা যেন দালাল না হই, আমরা যেন আমার টাকা দিয়ে বা আমি এমন একটা অডিয়েন্স করি, আমার জার্নালিজমের গুণের জন্য আমি 20 লক্ষ টাকা বেতন পাই, 30 লক্ষ টাকা বেতন পাই, সবাই জন্য পায়। তো আমাদের জার্নালিজমের খুব এটা শিশির একটা খুব ভালো কথা বলেছেন যে মানবাধিকার আপহোল্ড করা হচ্ছে জার্নালিজমের খুব গুরু দায়িত্ব। আমাদের তো জার্নালিজমের বিগেস্ট ফেলিউর ছিল আমার মানবাধিকারকে আমরা আন্ডারমাইন করেছি বছরের পর বছর। ওই লোককে আমার দেখতে পারি না, আমি এটাই ওই লোকের ব্যাপারে আমার সন্দেহ আছে সে এক্সট্রিম রাইট কোনো পার্টি করে, তার দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হতে পারবো, আমি এমন জার্নালিজম করছি তাকে আমি ডেমোনাইজ করছি। এবং অনেকগুলো ইস্যু আছে এখন, যেই সমস্ত ইস্যু আসছে আপনারা যেটা বলেন, প্রথম কথা হচ্ছে যে আমি যাকে নিয়ে লিখছি তার লেখাটা, তার ব্যাপারে আমার সারা জীবন তার এই ইটার্নাল একটা শেলফ লাইফে তার ওই লেখাটা থাকছে। আপনি আমাকে বললেন শফিকুল আলম হচ্ছে জঙ্গি, আপনি 2016 সালে 17 নভেম্বর আপনি লিখে দিচ্ছেন শফিকুল আলম জঙ্গি, এবং পরে আমি প্রমাণ হলো আমি জঙ্গি না, তো এটা তো সারাটা জীবন ওই রিপোর্টটা থেকে যাচ্ছে। তাহলে তাকে আমি কিভাবে তার ডিফেন্ড করব, তাকে আমি ফিনান্সিয়ালি কিভাবে রিড্রেস, তার তো লাইফটা আমি হেল্প করে দিচ্ছি। এই কিছুদিন আগে আপনি এস্টাবলিশমেন্ট সেক্রেটারির নামে বললেন যে উনি অনেক মানে এই যে 2টা পত্রিকা লিখলো যে উনি বিয়ে করেছেন। আমরা থার্ড পার্টির কাছে গেলাম, যে বললেন দেখেন তো এই যেগুলো আসছে অভিযোগ আছে যেগুলো দিয়ে ওনাকে বলা হচ্ছে, ওনার থার্ড পার্টি ইনভেস্টিগেট করে দেখলো যে এটা হলো ফেক, ডিপ ফেক দ্বারা তৈরি। এখন কিন্তু ওনার নামে যে রিপোর্টগুলো আসছে, উনি, উনার ছেলে মেয়ে, উনার আত্মীয় স্বজন সারাটা জীবন ইন্টারনেটে যখনই ওনার নামটা দিবে, সার্চ দিবে, ওনার নাম আসবে যে উনি 10 কোটি টাকা খেয়েছেন, 20 কোটি। কে এটা বিশ্বাস করে? তাকে আমি কেমনে প্রোটেকশন দিব? আমরা খালি বলছি যে জার্নালিজম ফ্রি ওয়ার্ল্ড, কিন্তু জার্নালিজম দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা কিভাবে প্রোটেকশন দিব? এই গল্পগুলো কিন্তু মিসিং থাকছে, আমি এইগুলো দেখছি। মানে এই আমরা যাদেরকে ধরেন প্রচুর লোককে তো আমরা ডিস্ট্রয় করেছি লাইভ, প্রচুর লোকের জীবন আমরা চাই এমন একটা জায়গায় জার্নালিজম থাকুক, জার্নালিস্টদের রাইটটা যেমন 100% প্রোটেকশন হোক, জার্নালিস্ট যাদেরকে নিয়ে লেখে তাদের রাইটসটাও যেন 100% প্রোটেক্টেড হোক, তার হিউম্যান রাইটসটা হোক। এবং এইটা হচ্ছে আইডিয়াল টাইম। আমাদের ভয়, আমাদের সবার মধ্যে একটা ভয় যে একটা পলিটিক্যাল পার্টি আসলে এটা না রোল ব্যাক হয়ে যায়, সেটা না আবার আমরা পিছনের দিকে আবার হাঁটা শুরু করি। কেননা সে জার্নালিজমকে কন্ট্রোল করা হচ্ছে, সে ম্যানুফ্যাকচারিং, পাবলিক যে অপিনিয়নকে সে কন্ট্রোল করতে পারে, ম্যানুফ্যাকচারিং কনসেপ্টকে ম্যানুফ্যাকচার করতে পারে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের সবাইকে আমরা চাচ্ছি যে সবাই ডিবেটে, এটা একটা ব্রিলিয়ান্ট একটা ডিবেট হয়েছে, অনেকগুলো ইস্যু আসছে, যে ইস্যুগুলোতে আমাদের সত্যিকার অর্থে সবারই কন্ট্রিবিউশন হওয়া উচিত। আর একটা হচ্ছে যে ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েস্ট বোর্ডের যে সিস্টেমটা। বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পর, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোন সংবাদপত্র, কোন নিউজ ওয়েবসাইট, কোন তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে, তারপরে সে যার তার মেধা অনুযায়ী সে তার মতো নিক। জায়মা যদি অনেক ট্যালেন্টেড হয় সে 20 লক্ষ টাকা নিয়ে দেবে, সে যদি তার কারণে যদি ডেইলি স্টারে অন্তত 5 লক্ষ রিডার আসে, why not? She deserves it. জিল্লুর ভাইয়ের কারণে যদি পুরো ইয়েটা টিকে থাকে, চ্যানেল আই, উনি যদি ডিজার্ভ করে যে আমাকে আপনি 10 লক্ষ টাকা দিবেন, অবশ্যই এটা হবে। আমার মতে এই জায়গাগুলো আমাদের খুবই স্পষ্ট। ফিনান্সিয়াল মডেলে আমরা লেয়ার লেয়ার একটা সত্যিকার অর্থে, এটা আমি 30 বছর সাংবাদিকতা করে এসে আপনি ওয়েস্ট বোর্ডে আমার 1,20,000 টাকা দিচ্ছেন, এটা তো জোক।
আমার ফ্রেন্ড ঠিকই 30 বছর আর একটা জায়গায় থেকে সে যে 20 লক্ষ টাকা করে বেতন পাচ্ছে। আমরা এটা চাই না। আমার মনে হয় যে এই ওয়েজ বোর্ড সিস্টেমটা একটা ফল্টি, এই জায়গাটা ঠিক না। বরঞ্চ আমাদের বেসিক মিনিমাম করে এবং এটা খুব ব্রুটালি আমাদেরকে এনফোর্স করতে হবে যে কেউ যদি এটাকে ব্যত্যয় করে যে না 35,000 বা 40,000 যাই হোক বা আরো বেশি, এই জায়গাটা কেউ ব্যত্যয় করলে ওটা বন্ধ করে দেওয়া হবে, কোনো কথা নাই। আপনি চিফ সাংবাদিকতা। আর একটা জিনিস আমাদের দেখতে হবে, কন্টেন্ট চুরি। ডেইলি স্টার একটা রিপোর্ট করাতে 1 কোটি টাকা ব্যয় করতেছে, আর আপনি সেটা 3 মিনিটে নিয়ে চালায় দিবেন। আপনি 3 মিনিটও না, 1 সেকেন্ডে নিয়ে আপনি আপনার নামে চালায় দিলেন। আপনি তাকে আমি কন্টেন্ট প্রোটেকশন দিব না? আমি এই জায়গাটা কেউ আলাপ করতেছে না। এই যে এত ব্যাঙের ছাতার মতো করে এত মিডিয়া কেন হচ্ছে? কারণ কপিরাইটের তো কেউ কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। সারাদিন ও একটা রিপোর্ট করলো, সে 2 বছর খেটে একটা রিপোর্ট করলো, সেটা দেখা গেল যে ওইটা ছাপানোর সাথে সাথে 30টা মিডিয়াতে আসছে। আমি তার জার্নালিজমের কোনো দাম দিলাম না। আমার কন্টেন্টে যারাই বড় বড় ইনভেস্ট করবে তাকে কন্টেন্টে আমি তাকে তার প্রোটেকশন আমার দিতে হবে। এবং এটার জন্য আমাদের খুব সত্যিকার অর্থে যেটা যে দাঁত আলা আমার কপিরাইট ল লাগবে। অনেক মিডিয়া আছে সমানে ছবি চুরি করে। আমি এফপিতে আমার একটা বড় কাজ ছিল, এই বড় বড় পত্রিকাগুলোকে ফোন দেওয়া, ভাই আপনি আমাদের এই ছবিটা কিন্তু চুরি করছেন, এটা আমাদের ছবি। এবং আমরা পরে একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেললাম। বাংলাদেশের রিচেস কিছু টিভি স্টেশন তাদের অনলাইনে দেখা যাচ্ছে 1 বছরে 820টা ছবি নিচ্ছে, আর একটা টিভি স্টেশন 1400টা 35 ছবি নিয়েছে। আপনি একটা ছবি আমার কত কষ্ট লাগে। আমাদের এই যে জিম্বাবুয়েতে, এফপিতে, জিম্বাবুয়েতে কেউ পাঠায় না, কেউ সাংবাদিক পাঠায় না। জিম্বাবুয়ে ইজ সাচ এ কস্টলি জায়গা। সেই জিম্বাবুয়ের বুলাওয়েতে এফপি একটা সাংবাদিক পাঠাচ্ছে ছবি তোলার জন্য, বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে। তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে $500, তার আমার ডেইলি অ্যালাউন্স দিতে হয়, দিয়ে আমি একটা ছবি পাঠাচ্ছি, এটা আমি দিচ্ছি, অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের 3000টা নিউজ আইটেল সবাই এটা চুরি করে ফেলতেছে। আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। এটা একটা খুব বড় রকমের একটা বাজে আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে, তার কপিরাইট আমাকে দিতে হবে। সাংবাদিক সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চিপ বিষয় না। কিছু কিছু জিনিস আপনার এমন হতে পারে, যেমন এস আলমের আপনার যদি আপনি পুরো নেটওয়ার্ক সে কিভাবে কাজ করে তাকে নিয়ে যদি আপনি একটা ভালো রিপোর্ট করতে যান, আপনার দেখা যায় 30টা সাংবাদিক লাগতেছে। আপনি ক্রস কান্ট্রি, তাকে আপনার সিঙ্গাপুরে পাঠানো লাগছে, আপনাকে লন্ডনে পাঠানো লাগছে, তার ফিনান্সিয়াল ডেটাগুলো আপনার কেনা লাগছে, হাজার হাজার টাকা। আমি 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 এই তার এই যে জার্নালিজমটাকে তো আমার প্রোটেকশন করার তো আমার দরকার। এই জায়গাটা তো আমরা কেউ বলছি না। আপনি এটা করেন কপিরাইট ইনফ্লুয়েন্সে, এটা নিয়ে সবাই আওয়াজ দেন। আর একটা হচ্ছে যে বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন। গার্মেন্টসের শ্রমিকরা আমাদের এরা মহৎ, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন আমি মনে করি মহৎ একটা গ্রুপ। তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনস্যুর করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর উচিত যে যেই আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবে না, সরি, নাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন, দরকার নাই আপনার এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করতে। আমি লেয়ার আফটার লেয়ার, ওই যে সেকেন্ড গেট, থার্ড গেট, আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা। এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে। আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে। আমাদের যারা সিনিয়র, যারা এখন অনেকে মারা গেছেন, তারা বাড়ি ধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন, এখনকার জেনারেশন এসে পূর্বাঞ্চলের প্লটের জন্য আমাদেরকে বিক্রি করতেছেন। এই জায়গাটাও আমাদেরকে দিতে হবে। যদি এই ইউনিয়ন ফেল করে আর একটা ইউনিয়ন করেন প্লিজ। আমাদের ইউনিয়ন লাগবে, ইউনিয়নটা আমাদের খুব শক্তিশালী, আমাদের ইউনিয়ন লাগবে। অনেক আওয়াজ, এই যে অনেক সামনের অনেক গভর্নমেন্ট আসবে, যে জার্নালিজমের যে রিফর্মটা হবে সেটা বন্ধ করার একটা পায়তারা হবে। এই জায়গাটাকে আমাদের রুখে দিতে পারবে এমন একটা ইউনিয়ন যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটার কোনো পার্টিজান কোনো ইন্টারেস্ট নাই, যেটার মালিকরা, যেটার লিডাররা
পূর্বাচলের পটের জন্য দৌড়াবেন না, এইরকম ইউনিয়ন লাগবে। পারলে নতুন ইউনিয়ন করেন, আওয়াজ তুলেন। এই জায়গাটা আমি দেখছি, মানে আমি এজ এ ফরমার জার্নালিস্ট হিসেবে আমি বলছি খুবই ক্রুশিয়াল। আমাদের বেনিফিটগুলো, আমাদের রাইটসগুলো আমাদের বলতে হবে। বিএফইউ যে আমাদেরকে ফেল করেছে, ডিইউ যে আমাদেরকে ফেল করেছে, ওনাদের অনেক লিডার জাস্ট প্লট পেয়েই দেখবেন যে 200-300 কোটি টাকার মালিক হয়ে গেছেন। দে ফেলড আস সিস্টেমেটিক্যালি। আমরা নতুন ইউনিয়ন চাই, নতুন দেশ, নতুন বাংলাদেশের নতুন ইউনিয়ন, যেটা সাংবাদিকের প্রত্যেকটা রাইটের জন্য তারা আওয়াজ তুলবে। আর প্লিজ কন্টেন্ট প্রোটেকশন নিয়েও আপনারা ইয়ে করেন। একটা লোকের যে শ্রমের দাম আমার দিতে হবে, এই জায়গাটা আমরা ফেল করতেছি, বারবার ফেল করছি। কন্টেন্ট প্রোটেকশন না হলে বাংলাদেশের সাংবাদিকরা ভালো বেতন পাবেন না। আমাদের ভালো বেতনের সাথে কন্টেন্ট প্রোটেকশনটা খুবই খুবই জড়িত। এই জায়গাটা অনেকে বুঝছেন না, বা এটার সাথে আমার ট্যালেন্টটাও খুব জড়িত। আমি কতটা ট্যালেন্টেড বোঝা যাবে আমার কাইন্ড অফ। আর আমাদের তরফ থেকে আমরা বলি, আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নেই আপনি এই নিউজটা সরান। আমরা কোনো পত্রিকাকে বলি নেই একে সরিয়ে একে নেন। কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নেই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনার কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন। যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। এটা হতেই পারে যে একটা নিউজ ভুল হলে আমরা বলতেই পারি যে আপনার নিউজটা ভুল হয়েছে। আমরা এই ব্যাপারে এই 4.5 মাস আমি বলতে পারি যে আমরা কোনো জায়গায় কোনো ইন্টারভেন আমরা করি নাই। এবং এটা অনেকগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ, বিশেষ করে আমাদের সত্যিকার অর্থ থেকে মুখটা বন্ধ করে দেওয়া হয় যত নাটা লয়ের কারণে, তার চেয়ে অনেক বেশি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার। এই প্রেশারটা আসে ডিজিএফআই থেকে। আগে এমনও হয়েছে যে একটা সিনিয়র অফিস, ইভেন আমি যেই প্রেস উইং এর যে জায়গায় আছি সেই জায়গায় প্রেস উইং এর আগের কাজই ছিল নিউজ নামানো। আমরা সারাটা দিন এই যে রাত 12টা পর্যন্ত নিউজ করতে করতে আমাদের দিন শেষ। আর এখানে আমাদের কাজ ছিল এখানে নিউজ নামায়, ওখানে নিউজ দেয়, এর এই জায়গাটায় দেন, এর এইখানে হেড অফ নিউজ করেন। আমরা এই পর্যন্ত এরকম একটা কাজ করি নাই, একটা কাজ করি না। আমি বলতে পারি আমরা এই ধরনের কোনো কাজ যদি হয় আমাদেরকে জানাবেন, উইল টেক অ্যাকশন। এরকম একটা দুইটা কাজ হয়েছিল, আমাদেরকে একটা পত্রিকা আমাদেরকে নোটিশ এনেছে, আমরা সরাসরি বলেছি যে এটার সাথে আমাদের নাই, আপনারা যে এগুলো করছে আপনারা তার এগেইনস্টে আপনারা মুখ উন্মোচিত করে দেন। আরেকজনের ক্ষেত্রেও এটা হয়েছিল। এবং এমনই হয়েছে যে আমরা এমন কিছু কিছু রিপোর্ট হয়েছে সেই জায়গাতে আমাদের লেজিটিমেট গ্রাউন্ড ছিল সেই রিপোর্টারকে কেসে আনা। আমরা সেগুলোতে আমরা চেয়েছি যে দেখি যে ওনারা এই রিপোর্টগুলো নিয়ে তারা কতটা নিজেরা সেলফ এক্সামিন করেন, সেটা আমরা দেখতে চেয়েছি। অনেক ক্ষেত্রে ফেল হয়েছে, বাট আমরা চেয়েছি যে আপনি যদি নিউজে ফেল করেন, আপনি ওই ফেলিউরটা আপনি নিজে অ্যাড্রেস করেন। আমরা তো অনেকে ভুল করি, নিউ ইয়র্ক টাইমস প্রতিদিন লিস্ট দেয় যে এখানে ওদের ভুল হয়েছে। আপনি বলেন যে আমার ভুল হয়েছে, বি অনেস্ট অ্যাবাউট ইট। আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, আমরা অনেক ব্রিলিয়ান্টলি ট্রেন্ড জার্নালিস্ট না, আমাদের ভুল হওয়াটা খুবই খুবই স্বাভাবিক। আমরা এটা বলি না, এই কালচারটা আসুক না যে আমার এটা ভুল হচ্ছে, বা আমার গত 15 বছরে আমার সাংবাদিকতা আমার জনগণকে ফেল করেছে, আমি এটা বলি না কেন? নিউ ইয়র্ক টাইমস এরা বলে না, তারা আপনি দেখেন ইরাক ওয়ার নিয়ে কতজনের কত লেখা আছে, তারা ফেল করেছে, জানিয়েছে যে না আমার এখানে আমার ফেলুর ছিল। তা আমি মনে করি যে বাংলাদেশে একটা আমরা খুবই ব্রিলিয়ান্ট একটা অপরচুনিটি, এবং এটা খুব ইউনিক একটা অপরচুনিটি এসছে মিডিয়া ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজাতে, এবং এর ফলে যাতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যারাই রিপোর্ট করবেন জার্নালিস্ট, তাদের রাইটটাও যেরকম প্রোটেক্টেড হয়, এবং যাদেরকে নিয়ে আমরা রিপোর্ট করব তাদের ইরেসপেক্টিভ অফ ক্রিড, কালার, জেন্ডার, সেক্স, যাই হোক না কেন, তাদের সবার জন্য রাইটসটা আমরা প্রোটেক্ট দেই। এটা খুবই দরকার। আপনি আপনি রাইট অফ সেন্টার হন, লেফট অফ সেন্টার হন, সেকুলার হন, রিলিজিয়াস মিডিয়া হন, যাই হন না কেন, আপনার দ্বারা যেন কারো হিউম্যান রাইটস ভায়োলেটেড না হয়, এটা হলো মূল। আর আমি আবারও বলি, কন্টেন্ট প্রোটেকশনটা খুবই ইম্পর্টেন্ট, কপিরাইট এনফোর্সমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সিস্টেমেটিক্যালি কোনোদিনও এইটা আমরা আমাদের কথায় আনি নেই। আমাদের মনে হয় যে এটা বারবার আমাদের বলা উচিত। প্রচুর জার্নালিজম হয় যে আপনারা প্রচুর সুন্দর সুন্দর রিপোর্ট করেন, উনি দেওয়ার 1 মিনিটের মধ্যে 100টা ওয়েবসাইটে এসে পড়ে।
তাহলে এটা কি হলো? উনি এতটা ইনভেস্টমেন্ট করলেন, ওনার ব্রেন ইনভেস্ট করলেন, ওনার ছেলেরা তাদের জীবনকে বাজি রেখে রিপোর্ট করলো, দেখা গেল যে ওনার 2 মিনিটে নিয়ে নিছে। এবং ওইটা তো যে করতেছে সে এক একজন, আমি একটা ওয়েবসাইটে গেছিলাম, সে একদিনে 63টা নিউজ সে নিজে করছে। এগুলো নিয়ে ইভেন আপনারও লেখালেখিও করা উচিত, এদের মুখ উন্মোচন করা উচিত। এই যে আন্ডারগ্রাউন্ড পত্রিকা, এটা সত্যিকার অর্থে আমরা এদেরকে ভয় পাই অনেকে, এদের ব্যাপারে বলতে, এদের ব্যাপারে মুখ উন্মোচিত করে দেওয়া উচিত। এদের কারণে আমাদের জার্নালিস্টরা কম বেতন পাচ্ছে, এদের কারণে আমাদের জার্নালিজম সিস্টেমেটিক ফেইলিউর করছে অনেকটা, এদের কারণে।